প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আসো কুশলে আসো। বর্তমান করোনার এই ভয়াল থাবা শুধুমাত্র আমাদের না, আমাদের দেশ, আমাদের পার্শ্ববর্তী সারা বিশ্বব্যাপী একটা ভয়াবহ আকার ধারণ করেছে। তোমরা যে যেখানে আসো আশা করি নিরাপদে আসো। আর তোমাদের জন্য ছোট্ট একটু উপদেশ, এই উপলক্ষে তোমরা কেউ বাড়ি থেকে বাইরে বের হও না। যদি খুব বিশেষ প্রয়োজন হয়, না গেলেই নয়, এরকম পরিস্থিতি ছাড়া আর তোমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি মনে করো না বাইরে বের হতেই হবে, তাহলে তোমরা অবশ্যই মাস্ক পরে, হাতে গ্লাভস পরে বাইরে বের হবা এবং যে কাজটা খুব বেশি জরুরি শুধুমাত্র সেটুকু সম্পন্ন করার পরে তোমরা বাড়িতে ফিরে আসবা। এসে তোমাদের পোশাক পরিচ্ছদ সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলবা এবং গোসল করবা। তোমরা জানো যে এই যে ভাইরাস, এই ভাইরাসের এখন পর্যন্ত কোনো প্রতিষেধক নাই। একমাত্র প্রতিরোধী হচ্ছে এর উপায়। দেখো, আজ তোমাদের এই যে করোনার এই ক্লান্তি নগ্নে আমি তোমাদের ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আইন কি বা আইন কাকে বলে, আইনের উৎসসমূহগুলো কি কি, এইগুলো নিয়ে আমি সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো বলে আইন কাকে বলে। আইন দেখো সংকীর্ণ ব্যাপক উভয় অর্থেই ব্যবহার করা হয়। সংকীর্ণ ও ব্যাপক উভয় অর্থে সমাজবদ্ধ মানুষের সুষ্ঠু সুন্দর জীবনযাপন করার জন্য, সুষ্ঠু সুন্দর জীবন পরিচালনা করার জন্য আমরা সামাজিক কিছু বিধিনিষেধ, রীতিনীতি ইত্যাদি মেনে চলি। আর এই সামাজিক বিধিনিষেধ, রীতিনীতির সমষ্টিকে বলা হচ্ছে আইন। কিন্তু পৌরনীতি ও সুশাসন বা পৌরনীতি ও সুশাসনে বা রাষ্ট্রবিজ্ঞানে এই অর্থে আইনের আলোচনা করে না। মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে সুষ্ঠু সুন্দর ও মঙ্গলময় জীবন গড়ে তোলাই হলো রাষ্ট্রের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে রাষ্ট্র বা সরকার কতকগুলো রীতিনীতি, বিধিবিধান ও নিয়মের সৃষ্টি করে বা তৈরি করে থাকে। আর এই সমস্ত বিধিবিধান বা নিয়মের সমষ্টিগুলোকে বলা হয় আইন। আইন হলো ফার্সি শব্দ। আইন শব্দটা কি বললাম আমি? আইন শব্দটা বললাম হলো আইন ফার্সি শব্দ। আইন হলো ফার্সি শব্দ। আর এই ফার্সি শব্দ হলো আইন। এর ইংরেজি প্রতিশব্দ কি? তোমরা খেয়াল করো, আইন, তাই না? আইনের ইংরেজি প্রতিশব্দ হলো ল। আইনের প্রতিশব্দ হচ্ছে ল। আর এই শব্দটা কোথা থেকে এসছে? টিউটনিক শব্দ ল্যাগ থেকে এসছে। টিউটনিক শব্দ কোন শব্দ থেকে এসছে? এই ল শব্দটি ল এসেছে টিউটনিক শব্দ ল্যাগ থেকে। খেয়াল করো, আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। আর এই ল শব্দটা এসেছে কি? ল ইংরেজি শব্দটি এসেছে টিউটনিক শব্দ ল্যাগ থেকে। আচ্ছা, এইবার খেয়াল করো, এই ল্যাগ শব্দটির অর্থ শব্দটির অর্থ ল্যাগ শব্দটির অর্থ কি? ল্যাগ শব্দের অর্থ হচ্ছে স্থির,
অপরিবর্তনীয় ও সমভাবে প্রযোজ্য, বা আমরা অন্য কথা যদি বলতে চাই বা সার্বিকভাবে বলতে চাই, ল্যাগ শব্দের অর্থ হলো স্থির, অপরিবর্তনীয় বা সকলের জন্য সমভাবে প্রযোজ্য। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে ব্যুৎপত্তিগতভাবে আইন বলতে সেই সমস্ত নিয়মকানুনকে বোঝায় যা সমাজের সকলের জন্য এবং সকল ক্ষেত্রে সমানভাবে প্রয়োজনীয় এবং প্রয়োগযোগ্য। তো ল্যাগ শব্দের অর্থ হলো অপরিবর্তনীয়, সমভাবে প্রযোজ্য। ল্যাগ শব্দের অর্থ হলো স্থির, অপরিবর্তনীয় ও সমভাবে প্রযোজ্য। দেখো, বিভিন্ন রাষ্ট্র দার্শনিক বিভিন্নভাবে আইনের সংজ্ঞা প্রদান করেছেন। বিভিন্ন রাষ্ট্র দার্শনিক বিভিন্নভাবে আইনের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা যদি এস নূরনবী রাজনৈতিক তত্ত্ব পরিস্থিতি বইটি পড়ি তাহলে সেখানে লিখছে অ্যারিস্টটলের মতে আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি। আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি, বা প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হকের বই অনুসারে যদি আমরা পড়ি সেখানে লিখছে যে অ্যারিস্টটলের মতে আইন হচ্ছে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি। তাহলে কি দাঁড়ালো? আইন হলো পক্ষপাতহীন যুক্তি, অর্থাৎ আইন কারো জন্য পক্ষপাতিত্ব করবে না, বা যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি, অর্থাৎ অযৌক্তিক কোনো কিছু এখানে থাকবে না। এরপরে আমরা যদি আসি আইনের আর একটা সংজ্ঞা আমরা দেখি, সেটা হলো আমরা যদি দেখি জন অস্টিনের সংজ্ঞা। জন অস্টিনের মতে জন অস্টিনের মতে কি হচ্ছে? সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ সার্বভৌম কর্তৃপক্ষের জনষ্ঠের মতো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই হলো আইন। অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষ যিনি বা যারা আছেন তাদের যে নির্দেশ সেটাই হলো আইন। আমরা যদি প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হকের বইতে দেখে উনি বলছেন যে কি বললেন, ঊর্ধ্বতন নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রাজনৈতিক কর্তৃত্বের আদেশ, অর্থাৎ ঊর্ধ্বতন যে রাজনৈতিক কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বের আদেশ হলো নিম্নতমের প্রতি, সেটাই হচ্ছে আইন। আইনে যদি আমরা আরও কিছু সংজ্ঞা দেখি, যেমন অধ্যাপক হল্যান্ডের মতে
অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে কি সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়ম হলো আইন। অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মই হলো আইন। অর্থাৎ মানুষের যে বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করবে সেটাই, মানুষের অভ্যন্তরীণ যে বিষয় আছে এইটা তো মনের মধ্যেই থাকে, এইটাকে তো নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু মানুষ যেন সমাজ জীবনে খারাপ কোনো কাজ করতে না পারে এবং সেটাকেই বলা হচ্ছে মানুষের বাহ্যিক দিক থেকে যে আচরণ সেই আচরণগুলো যে নিয়ন্ত্রণ করে সেটাকেই বলা হচ্ছে মানুষের বাহ্যিক দিক। আর ওই বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ যে নিয়ম সেই নিয়মকেই বলা হচ্ছে আইন। এরপরে আমরা অধ্যাপক গেটেলের সংজ্ঞা। অধ্যাপক গেটেলের মতে রাষ্ট্র যে সমস্ত আইন বা রাষ্ট্র যে সকল নিয়ম কানুন রাষ্ট্র যে সমস্ত বা যে সব নিয়ম কানুন সৃষ্টি করে স্বীকার করে ও কার্যকরী করে বা বলবৎ করে তাকে আইন বলে। অধ্যাপক গেটেল রাষ্ট্র যে সমস্ত বা যেসব নিয়মকানুন সৃষ্টি করে স্বীকার করে ও কার্যকরী করে বা বলবৎ করে, অর্থাৎ আইন তৈরি করে কে? আইনটা তৈরি করা হলে রাষ্ট্র। আইনটা স্বীকার করছে রাষ্ট্র এবং এই আইনটাকে প্রয়োগ করছে বা বলবৎ করছে বা কার্যকরী করছে কে? সেটা হলো রাষ্ট্র। এরপরে আসে দেখো, আমরা যদি অধ্যাপক স্যালমনের কথা বলি, অধ্যাপক স্যালমন বলেন যে অধ্যাপক স্যালমনের মতে রাষ্ট্র যে সমস্ত আইন রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বিচার কার্যে প্রয়োগ, রাষ্ট্র স্বীকার করছে আর বিচারক প্রয়োগ করছে সেই সমস্ত বিধিনিষেধ যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি সেন্ট টমাস অ্যাকুইনাসের সংজ্ঞা। সেন্ট
টমাস অ্যাকুইনাসের মতে সমাজ বা সম্প্রদায়ের দায়িত্বে নিয়োজিত দেখো অ্যাকুইনাসের মতে কি বলছে, সমাজ বা সম্প্রদায়ের দায়িত্বে নিয়োজিত ব্যক্তির মাধ্যমে বিকশিত এমন একটা বিধান যা যুক্তি হতে উৎসারিত এবং মানুষের অভিন্ন কল্যাণ নিশ্চিত করা যার মূল লক্ষ্য। অর্থাৎ সমাজ বা সম্প্রদায়ের দায়িত্বে নিয়োজিত মানে আমরা যারা সমাজে বসবাস করি নাগরিক, তারা আমরা রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষ নির্ধারণ করে দিই, এই কর্তৃপক্ষ কর্তৃক বিকশিত বিধানটা কি এমন একটা বিধান যা যুক্তি হতে উৎসারিত, অর্থাৎ অযৌক্তিক কোনো যুক্তি এখানে উপস্থাপন করা যাবে না। আর উদ্দেশ্যটা কি, মানুষের অভিন্ন কল্যাণ করা হলো এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে আমরা জিনিসটা বোঝা যায় যে সমাজ বা সম্প্রদায়ের দায়িত্বে নিয়োজিত ব্যক্তির মাধ্যমে বিকশিত এমন একটা বিধান যা যুক্তি হতে উৎসারিত, অর্থাৎ যেইগুলোর পিছনে যুক্তিযুক্ততা আছে, সে যুক্তিযুক্ত এবং মানুষের কল্যাণের জন্য কিন্তু অভিন্ন কল্যাণ মানে সকলের একই ধরনের কল্যাণ নিশ্চিত হবে। এইগুলোকে আমরা বলতে পারি যে তাহলে আইন বলছে রাষ্ট্র কর্তৃক সেই সমস্ত বিধিবিধান বা নিয়মের সমষ্টি যেগুলো রাষ্ট্রীয় কল্যাণ জড়িত। অর্থাৎ আমরা বলতে পারি সমাজকে মঙ্গলময় ও সুস্থ সুন্দরভাবে গড়ে তোলার জন্য রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিবিধান ও নিয়মাবলীর সমষ্টি, যে নিয়মগুলোকে আমরা বলছি আইন। এবার আমরা আলোচনা করব আইনের উৎস। আইন কোনো নির্দিষ্ট একক উৎস থেকে আসেনি, আইনের অনেকগুলো উৎস আছে, এই উৎস থেকে আইন উৎসারিত হয়েছে বা এসেছে। তাহলে আমরা সেইগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আলোচনা করব কি, আইনের যে প্রথা উৎস হলো তার মধ্যে 1 নম্বরে আছে হলো
প্রথা। তাহলে প্রথা কি? প্রথা হলো সমাজে প্রথা। তাহলে প্রথাটা কি? প্রথা হলো সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত, সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত আচার আচরণ, রীতিনীতি এবং লোকাচার, যেগুলো আমরা সমাজে বসবাসকারী সাধারণ নাগরিকরা চলাফেরা করি, ওঠা বসা করে, উঠতে বসতে চলতে ফিরতে যে সমস্ত আচার আচরণগুলো করে থাকি, সেই সমস্তগুলোকে বলা হচ্ছে প্রথা। প্রাচীনকালে প্রথার সাহায্যে সমাজে যে সমস্ত দ্বন্দ্ব ও বিরোধ দেখা দিত, এই সমস্ত দ্বন্দ্ব ও বিরোধের মীমাংসা করা হতো। দ্বন্দ্ব বিরোধ বা মারামারি, গ্যাঞ্জাম বা এই সমস্ত অপরাধমূলক কার্যকলাপ যে শুধু আজকের দিনেই আছে তা নয়, এটা অতীতেও ছিল। তবে সেই সময় রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত আইন ছিল না। তখন কি ছিল? প্রথা, সামাজিক যে প্রথা, নিয়মকানুন, রীতিনীতি, এই সমস্ত প্রথা এবং রীতিনীতি নিয়মকানুনের সাহায্যে বিচার করা হতো। তখন লোকে এই সমস্ত প্রথা বা নিয়মকানুনকে মেনে চলত। প্রথা বা নিয়মকানুনকে, কাউকে শাস্তি প্রদান করা হতো, তো সেটা মেনে চলত। যেমন আমরা ছোটোবেলায় দেখেছি গ্রাম্য সালিশ করতে যদি কাউকে শাস্তি প্রদান করা হতো, কাউকে কখনো অর্থনৈতিক দণ্ড দেওয়া হতো, কাউকে কখনো সমাজচ্যুত করা হতো। যখন সমাজচ্যুত করা, তখন সে প্রচণ্ড কষ্ট পেত, সে সমাজের কারোর সঙ্গে মিশতে পারত না। অর্থাৎ প্রাচীনকালে প্রথার সাহায্যে বিচার কার্য পরিচালনা করা হতো, মূলত জীবন এবং সম্পদ রক্ষার জন্যই। তোমরা খেয়াল করো, জীবন এবং সম্পদ রক্ষার জন্যই কিন্তু মূলত প্রথার উদ্ভব হয়েছে। আর এই প্রথাগুলো যখন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃতি ও অনুমোদন লাভ করেছে, তখন সেটা আইনে পরিণত হয়েছে। আমরা এরকম কি কোনো দেশ দেখতে পাই যেখানে এই সমস্ত প্রথা বা রীতিনীতিগুলা রাষ্ট্র কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃতি লাভ করেছে বা রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করে আইনে পরিণত হয়েছে? হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই হাত তুলেছো, তোমরা অনেকেই জানো, অনেকেই বলতে পারো যে সেটা হলো কি গ্রেট ব্রিটেন, তাই না? আজকে সভ্য দেশ, আধুনিক দেশ, সেই গ্রেট ব্রিটেনের যে সাধারণ আইন, সেই সাধারণ আইনটা হলো প্রথাগত রীতিনীতি। আর প্রথাগত রীতিনীতির ভিত্তিতে গড়ে উঠছে। এরপরে আমরা আলোচনা করব কি ধর্ম নিয়ে আমরা ধর্ম মানে আইনের যে উৎসগুলো ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটা উৎস হলো ধর্ম। প্রাচীনকালে কি ছিল? প্রথা ছিল আইন, আর আইন ছিল ধর্ম। অর্থাৎ প্রাচীনকালে কোনটা ধর্মীয় আইন আর কোনটা রাজনৈতিক আইন, এটা স্পষ্টভাবে পার্থক্য করা যেত না। ধর্মীয় আইন আর রাষ্ট্রীয় আইনের মধ্যে কোনটা ধর্মীয় আইন আর কোনটা রাষ্ট্রীয় আইন, এটা অনেক সময়তেই পার্থক্য করা যেত না। তখন কি হতো দেখো, খেয়াল করে, সমাজ ও রাষ্ট্রের, প্রকৃতপক্ষে সমাজ ও রাষ্ট্র পরিচালনার অনেক গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্র সমাজ পরিচালিত ও নিয়ন্ত্রিত হতো মূলত প্রথার সাহায্যে, ধর্মের সাহায্যে। আর প্রকৃতপক্ষে এই ধর্মই আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখো, যেটা সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল, আমরা একটু আগে বললাম গ্রেট ব্রিটেনের সাধারণ আইন প্রথাগত রীতিনীতির ভিত্তিতে গড়ে উঠছে। তো এই ধর্মের সাহায্যেই মূলত সমগ্র জীবনযাত্রা পরিচালিত হতো। প্রকৃতভাবে প্রাচীন যুগে সমগ্র জীবনযাত্রা ধর্ম দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। ধর্ম প্রত্যক্ষ পরোক্ষভাবে আইন প্রবর্তনে সহায়তা করেছিল। প্রবর্তনে বলতে আমরা কি বোঝাই? প্রবর্তন বলতে বা আইন প্রবর্তনে বা তৈরিতে সহায়তা করেছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রবর্তনে বলতে বা তৈরি করতে, অর্থাৎ আমরা বলতে পারি আইন তৈরিতে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো খেয়াল করে দেখো, সমাজের রাজনৈতিক শাসনকরণ, রাজনৈতিক আইন আর ধর্মীয় আইন কিন্তু একই সঙ্গে প্রয়োগ করত। এবার ধর্ম তখনকার যুগে আইন প্রণয়নে যেমন সহায়তা করেছিল, এখনো কিন্তু
আমরা দেখতে পাই বা আমরা বর্তমান যুগেও দেখতে পাই আইন প্রণয়নে ধর্ম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হিন্দু আইন এবং বর্তমানে যে মুসলিম আইন, এই আইনও কিন্তু প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধর্ম। এরপরে আমরা আলোচনা করতে পারি বিচারকের রায়। আইনের আরেকটা গুরুত্বপূর্ণ উৎস হলো বিচারকের রায়। অনেক সময় বিচারকগণ অনেক এমন কিছু কিছু মামলা চলে আসে আমাদের সামনে, যেগুলা রায় প্রদান করতে গিয়ে ওনারা প্রচলিত আইনে খুঁজে পান না, বা প্রচলিত আইন থাকে অনেকটাই অস্পষ্ট এবং অবদ্ধ। এটা বাস্তবে যুগের পরিবর্তনের সঙ্গে অপর প্রবণতাও কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন হয়। আর এই পরিবর্তিত অবস্থার সঙ্গে নির্ভর থেকে বিচারকরা অনেক সময় এই প্রচলিত আইনি মামলা রায় প্রদান করতে আইন খুঁজে পান না। যখন আইন খুঁজে পান না বা প্রচলিত আইন অস্পষ্ট এবং অবদ্ধ থাকে, তখন বিচারকরা স্বীয় বিচার বিবেচনা প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে, খেয়াল করতে স্বীয় বিবেচনা প্রসূত এবং প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে মামলা রায় প্রদান করে। বিচারকের এই রায় যদি অন্য কোনো আদালতে বা অন্য কোনো সময়ে একই ধরনের মামলায় এই রায়কে উদাহরণ হিসেবে গ্রহণ করে রায় প্রদান করে থাকেন, তখন এটা প্রতিষ্ঠিত হয়ে আইনে পরিণত হয়। এই ধরনের আইনকে কি বলা হয়? বিচারক প্রদত্ত আইন বা জাজ মেড ল, অর্থাৎ বিচারকের তৈরি আইন। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে এই সমস্ত আইনগুলা আমরা এখনো বর্তমানে বেশিরভাগ দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। সেখানে এরকম প্রবাদ আছে যে প্রতি সোমবারে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন নতুন আইন প্রণয়ন হয়। কেন এরকমটা বলা হয়েছে? দেখো, প্রতি সোমবার সেখানে সুপ্রিম কোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতি সোমবার মামলার রায় ঘোষণা করে। আর মামলার রায় ঘোষণা করতে গিয়ে নিত্য নতুন মামলার ক্ষেত্রে নিত্য নতুন রায় প্রদান যখন করেন, তখন এটা একটা উৎস হিসাবে চলে আসে। এরপরে আমরা আলোচনা করব কি? বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনা। এই বিজ্ঞানসম্মত আলোচনা হলো আইনের আরেকটা গুরুত্বপূর্ণ উৎস। বিশিষ্ট ব্যক্তিদের লিখনী, বিশিষ্ট ব্যক্তিদের রচিত পুস্তকাদি, আলোচনা, মূল্যায়ন ও আইনের ব্যাখ্যা ইত্যাদি থেকেও আইনের সৃষ্টি করতে পারে। আর এগুলাকে বলা হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা। তাদের রচিত পুস্তকাদি আইনের ব্যাখ্যা, নতুন নতুন আইনের সৃষ্টি করে। তাছাড়া প্রত্যেকটা সভ্য দেশে আমরা দেখি, প্রত্যেকটা সভ্য দেশে আইনজীবীদের বক্তব্য বা বিখ্যাত আইনজীবীদের বক্তব্যকে আদালত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে। বিভিন্ন আইনবিদদের এই আলোচনাকে তখন একটা যখন আদালত কর্তৃক গ্রহণ করা হয়, শ্রদ্ধা করা হয়, তখন সেটা আইনে পরিণত। যেমন বাংলাদেশের ক্ষেত্রেও তত্ত্বাবধায়ক সরকার বাতিল পাশ করা হলো, তখনও বাংলাদেশের আদালত এমিকাস কিউরি বা বিশিষ্ট আইনবিদদের মতামত চেয়েছিল। এরকম আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন আইনবিদ যারা আছেন তাদের মতামতকে শ্রদ্ধার সঙ্গে দেখা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যুক্তরাজ্য বলতে তোমরা চিনতে পারছো কিনা? যুক্তরাজ্য বলতে আমরা গ্রেট ব্রিটেনের বিখ্যাত আইনবিদ কো ব্ল্যাকস্টোন
স্টোরি, এদের লেখনীকে আইনবিদরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া আছে আমেরিকার কেন্ট। আবার ইসলামী আইনের ক্ষেত্রে, ইসলামী আইনের ক্ষেত্রে খেয়াল করো, ইসলামী আইনের ব্যাখ্যাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এরকম উদাহরণ বলতে পারি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিকি প্রবিষ্ট উদাহরণ। এরপরে আমরা আলোচনা করব কি, দেখো আইন পরিষদ। বর্তমানে আইনের যতগুলো উৎস আছে তার মধ্যে অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আইন পরিষদ। আইন পরিষদ জনগণের চাহিদার সাথে সঙ্গতি রেখে বা প্রয়োজন অনুযায়ী আইন প্রণয়ন করে। গিলক্রিস্ট বলেন বর্তমানে আইনসভা হচ্ছে আইনসভাটা কি, গিলক্রিস্ট বলছেন আইনসভা হচ্ছে আইন তৈরির ফ্যাক্টরি বা কারখানা বিশেষ। বিষয়টা এরকম মনে হলো যে কারখানাতে জনগণের যে চাহিদা, তাদের ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবসা প্রয়োজনে যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী যেমন দ্রব্য উৎপাদন করে, বর্তমানে এসে আইনসভা ঠিক জনমত অনুযায়ী, খেয়াল করতে হবে, জনমত অনুযায়ী আইন পরিষদ আইন প্রণয়ন করে। আর এটা হলো আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস। অধ্যাপক গেটেল বলেন বর্তমান আইনসভা আইনের প্রধানতম উৎস। অধ্যাপক মেধাবা বলছেন আইনের গুরুত্বপূর্ণ উৎস। তাছাড়াও আইনসভা কি করে, তাছাড়াও আইনসভা তারা আইনসভা বিভিন্ন প্রথাগত বিধিবিধান, ন্যায় নীতি প্রভৃতি নির্ভয় ঘোষণা বা ডিগ্রি। বর্তমান যুগে নানা ধরনের আইনসভা তার কর্তৃত্বকে শাসন বিভাগের মাধ্যমে পরিচালিত করে। বর্তমান শাসন ব্যবস্থার জটিলতার কারণে শাসন বিভাগ বিভিন্ন সময়ে আদেশ বা অধ্যাদেশ জারি করেন। এই সমস্ত আদেশ বা অধ্যাদেশকে পরবর্তীতে আইনসভা অনুমোদন করে, আর এই অনুমোদন হওয়ার ফলে এটা আইনের আরেকটা উৎসে পরিণত হয়। এবং আদেশ বা অধ্যাদেশ বলতে আমরা কি বলছি বা এটা কিভাবে আসে, যখন আমাদের দেশে সংসদ অধিবেশন থাকে না, অথচ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা জরুরি হয়ে পড়ে, এমন অবস্থায় বিশেষ প্রয়োজনে শাসন বিভাগ কর্তৃক আদেশ প্রদান করা হয়, অধ্যাদেশ বা রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করা হয়। এই অধ্যাদেশ সম্পর্কে পরবর্তীতে আইনসভায় এর অনুমোদন নেওয়া হয়, অর্থাৎ আইনে পরিণত হয়। যেমন আমাদের দেশে আছে, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি জননিরাপত্তা আইন। জননিরাপত্তা আইন যখন পাশ করা হয় তখন সংসদের অধিবেশনে ছিল না, তখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন প্রশাসনিক নির্দেশনা মোতাবেক, এবং সেটা পরবর্তীতে আইনসভা কর্তৃক স্বীকৃতি লাভ করে আইনে পরিণত হয়। এরপরে আছে বৈদেশিক চুক্তি। বৈদেশিক চুক্তি সাধারণত একটা দেশের সাথে আরেকটা দেশের যে চুক্তি হয় সেটাকে বৈদেশিক চুক্তি বলে, এবং এই বৈদেশিক চুক্তিগুলো সাধারণত শাসন বিভাগ কর্তৃক স্বাক্ষরিত হয়। শাসন বিভাগ কর্তৃক স্বাক্ষরিত এই সব বৈদেশিক চুক্তিকে যখন আইনসভা কর্তৃক অনুমোদন করা হয় তখন সেটা আইনে পরিণত হয়। এটা হলো আইনের আরেকটা উৎস। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো সংবিধান। সংবিধান হলো আইনের যতগুলো উৎস আছে, তার মধ্যে সবচেয়ে বড় উৎস বা গুরুত্বপূর্ণ উৎস আমরা যেভাবে অভিযোগ করি সেটা হলো আইনসভা।
আইনসভা রাষ্ট্রের সর্বোচ্চ মৌলিক চূড়ান্ত এবং পবিত্র আইন। রাষ্ট্র পরিচালনার লিখিত বিশেষ দলিল। এতে রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন যেমন থাকে, তেমনি নাগরিকদের মৌলিক অধিকার সমূহ সুস্পষ্টভাবে উল্লিখিত থাকে। আর এই রাষ্ট্র পরিচালনার লিখিত দলিল বা সংবিধান রাষ্ট্র বা সরকারের পথ প্রদর্শক হিসাবে কাজ করে। অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে চলবে না চলবে, কিভাবে সামনে এগোবে এবং নাগরিক তার অধিকার কিভাবে ভোগ করবে, এই সমস্ত সবকিছু জবাব বা জিজ্ঞাসা হলো সংবিধান। সংবিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা রাষ্ট্র পরিচালনার বিশেষ দলিল। আর সংবিধান পরিপন্থী কোনো নিয়ম বা কানুন আইনে পরিণত হতে পারে না। আমরা এরপরে আলোচনা করব আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনটাকে আইনের উৎস হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক আইনের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ আন্তর্জাতিক আইন বিভিন্ন রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, একটা দেশের সঙ্গে আরেক দেশের লেনদেন, আচার আচরণ, কিভাবে একটা দেশ আরেক দেশের সাথে চলাফেরা করা, যে চুক্তি, ব্যবসা বাণিজ্য যে নিয়মের ভিত্তিতে হয় সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক আইন। এরপরে আমরা আসি জনমত। জনমত হলো আইনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। আর সরকার আইন প্রণয়নে জনমতের প্রতিফলন ঘটে। জনমত সরকার আইন প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, বিভিন্ন স্বার্থকামী গোষ্ঠী জনগণের মতামত ইত্যাদি বিবেচনা করেন এবং তাদের অনুকূলে আইন প্রণয়ন করতে বাধ্য হন। অর্থাৎ রাষ্ট্র জনমত অনুযায়ী আইন প্রণয়নে বাধ্য হয়। এভাবে আইন তৈরির একটা উৎসে পরিণত হয়। এই পর্যন্তই তোমরা সামনে দিন দেখে আসবা হলো আইন এবং নৈতিকতার মধ্যে পার্থক্য এবং জনসাধারণ কেন আইন মেনে চলে। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো।